নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও। যারা দশম শ্রেণীতে এবার উঠেছো বা মাধ্যমিক এইবার পরীক্ষা দেবে, তাদের যে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে পরিবেশের জন্য ভাবনা, সেই পরিবেশের জন্য ভাবনা থেকে আমরা আজকে একটা ডিটেলস কনসেপ্টের ভিডিও করছি। অর্থাৎ এই যে ভিডিও গুলো দেখলে তোমার কিন্তু এই চ্যাপ্টার থেকে আর কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো প্রথমেই আমরা পরিবেশের জন্য ভাবনা শুরু করছি ভৌতবিজ্ঞান বিষয়ের। পরবর্তীকালে আমরা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও একই রকম ভাবে এইভাবে ভিডিও তোমাদের জন্য বানাবো ভিডিওগুলো, যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে আমরা মূলত পরিবেশের জন্য ভাবনা থেকে যতটা সম্ভব করা যায় ভিডিওটা বড় না করে, বেশি বড় না করে, সেইটুকু তোমাদের বুঝিয়ে দেবো। একদম পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে কনসেপ্টটা এবং তোমাদের কাছে সবটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরিবেশ, ছোটবেলা থেকে আমরা পরিবেশ মানে কি বুঝে এসেছি? আমাদের চারিপাশে যা রয়েছে, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, তাছাড়াও আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই সবটা নিয়েই পরিবেশে যা আছে, চারপাশে যা আছে, পারিপার্শ্বিক যা আবহাওয়া, সব কিছু নিয়েই পরিবেশ আমরা মনে করি। তো পরিবেশের একটা উপাদান হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি তোমাদের নিশ্চয়ই বলতে হবে না, তাও একবার বলে দিই। দেখো, ভূপৃষ্ঠ, আমরা যেখানে, অর্থাৎ আমরা পৃথিবীতে বাস করি ভূপৃষ্ঠের ওপরে। তো এই যে ভূপৃষ্ঠকে ঘিরে বিশাল বায়ুর যে সমুদ্র বলে তুমি কল্পনা করতে পারো। ঠিক আছে, সমুদ্র যেরকম জলে ভর্তি থাকে, তো এইটা বায়ু সমুদ্র বলে তুমি, বায়ু সমুদ্র কথাটা আমি লিখি, বায়ু সমুদ্র বলে তুমি এটাকে কল্পনা করতে পারো। অর্থাৎ পৃথিবীকে ঘিরে বায়ুর যে আবরণ, যদি এটা পৃথিবী হয়, এই পৃথিবীটাকে ঘিরে একটা বায়ুর আবরণ আছে, সেটাই বায়ুমণ্ডল। ঠিক আছে, এবার বায়ুমণ্ডলে কি কি রয়েছে দেখো। গ্যাসীয় পদার্থ তাড়াতাড়ি ছড়িয়ে যায়, অর্থাৎ বাতাসের মধ্যে বা বায়ুর মধ্যে গ্যাসীয় পদার্থ থাকলে সেটা অনেকটা জায়গায়, বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে যায়। তো বায়ুমণ্ডলের উচ্চতার কোনো নির্দিষ্ট সীমা নেই। ঠিক আছে, তো বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসীয় উপাদান নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? বায়ুমণ্ডলটা বিভিন্ন গ্যাসীয় উপাদান নিয়ে গঠিত। তো বায়ুমণ্ডলের উপাদান বলতে গেলে আমরা মূলত গ্যাসীয় উপাদান, ধূলিকণা এবং তোমাদের জলীয় বাষ্প, এই তিনটেকেই মূলত বুঝি। তো কি কি বললাম এখানে লিখছি আমি। বায়ুমণ্ডল এর উপাদান বলতে 1 নম্বর হচ্ছে জলীয় বাষ্প, 2 হচ্ছে গ্যাসীয় উপাদান এবং 3 নম্বর ধূলিকণা। তোমরা জানো ধূলিকণা মেঘ সৃষ্টিতে সাহায্য করে। তার ধূলিকণাটা কোথায় থাকে? বায়ুমণ্ডলে থাকে। গ্যাসীয় উপাদান অবশ্যই থাকবে এবং জলীয় বাষ্প তো থাকবে। তো গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি থাকে দেখো, এখান থেকে আমি তোমাদের বলি। গ্যাসীয় উপাদানের মধ্যে বিভিন্ন রকম গ্যাস থাকবে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ মানে সেগুলো গ্যাস। ঠিক আছে, গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থের মধ্যে যেগুলো থাকে, সেটা 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন, N2 নাইট্রোজেন। ঠিক আছে, এটা নাইট্রোজেন কত পরিমাণে থাকে, পরিমাণটা একটু দেখে রাখবে, কারণ পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় কত পরিমাণে এই গ্যাসটা থাকে। তো এটা থাকে 78%। তারপর থাকে 2 নম্বর অক্সিজেন, এটা থাকে কত? 21%। এরপর যেটা পরিমাণে থাকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.33। ঠিক আছে, এটা CO2 হলো। আর এছাড়াও নিষ্ক্রিয় গ্যাস থাকে। তো এই 3টে মেন তোমরা পড়ে রাখবে এবং এদের পরিমাণটা দেখে রাখবে। তো এরপর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটাও দুটো ভিন্ন ভিন্ন ধর্মের সাহায্যে করা হয়েছে। একটা রাসায়নিক গঠন অনুসারে। তাহলে প্রথমটা কি? রাসায়নিক গঠন অনুসারে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে
হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমো মানে কি? হোমো মানে সব জায়গায় সমান, অর্থাৎ বায়ু সমসত্ব হয়। আর হেটেরো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপাদান থাকে। ঠিক আছে, এই কনসেপ্টটা রাখলেই হবে। আর তারপরে এইবার যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আগে যেটা বললাম সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, সেটাও স্তরবিন্যাস, কিন্তু সেটা রাসায়নিক গঠন অনুসারে। এইবার আমরা যেটা পড়ব তারতম্য। কিসের তারতম্য? উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তাহলে এখানে ফ্যাক্টরটা কি? উষ্ণতা, উষ্ণতার তারতম্য। ঠিক আছে, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কি কি ভাগে ভাগ করা হয় সেইটা আমরা পড়ব। কটা ভাগে ভাগ করা হয়? প্রথমে 5টা। ঠিক আছে, 5টা ভাগে ভাগ করা হয়। তাহলে কি কি সেটা আমাদের জানা দরকার। তো এখানে আমরা একটা ছক করে দেখিয়ে দিই। প্রথম যে স্তরটা আছে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হলো। তারপরে দ্বিতীয় যে স্তরটা থাকে ট্রোপোস্ফিয়ারের উপরে। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের উপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওপরে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে থাকে মেসোস্ফিয়ার। এরপর থাকছে 4 নম্বর, যেটা মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার। আর এখানে থাকছে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরে। হলো, এই হচ্ছে 5টা স্তর। তো এর থেকে তোমরা যেটা মূলত খুব মন দিয়ে পড়বে এইসব স্তরগুলোর বিশেষত্ব কি। ঠিক আছে, তো প্রথমে যেটা সবচেয়ে নিচে থাকে ট্রোপোস্ফিয়ার। আমরা কোন স্তরে বাস করি এটা মনে রাখবে, আমরা ট্রোপোস্ফিয়ারে বাস করি। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে, ক্ষুব্ধমণ্ডল কাকে কেন বলা হয়? তো ক্ষুব্ধমণ্ডল বলা হয় এই ট্রোপোস্ফিয়ারকেই। কেন বলা হয় সেটা একটু ব্যাখ্যা করি। দেখো, এই যে স্তরগুলো আছে 5টা স্তর, এই 5টা স্তরের মধ্যে শুধুমাত্র এই ট্রোপোস্ফিয়ারেই মেঘ সৃষ্টি হয়, বায়ু প্রবাহ দেখা যায় এবং বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি ইত্যাদি এই স্তরটাতেই দেখা যায়। তাহলে ক্ষুব্ধ কাকে বলে? ক্ষুব্ধ মানে রেগে যাওয়া। তো এই স্তরটাকে মনে হয় রাগী, কারণ এই স্তরে ঝড় বৃষ্টি যাবতীয় যে বিক্ষুব্ধ ঘটনা সেই সব এই ট্রোপোস্ফিয়ারে দেখা যায়, তাই একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। হলো, এর একটা বিশেষত্ব জানা গেল। তো এর উচ্চতাটা এখন তোমাদের আর দরকার নেই, এগুলো আগে দরকার ছিল। তো এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে যেটা দরকার, তো সেটা হচ্ছে শান্ত মণ্ডল কাকে কেন বলা হয়। এটাকে বললাম ক্ষুব্ধ মণ্ডল কাকে কেন বলা হয়, তাকে শান্ত মণ্ডল কাকে কেন বলা হয়। শান্ত মণ্ডল বুঝতেই পারছো, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়। কেন বলা হয় সেটা একটু ব্যাখ্যা করি। এই যে স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে, এই ট্রোপোস্ফিয়ারের ঠিক বিপরীত, অর্থাৎ এখানে কোনো বায়ু প্রবাহ হয় না, জলীয় বাষ্প নেই, মেঘ সৃষ্টি হয় না, ঝড় বৃষ্টি কিছুই হয় না, তাই এটাকে বলা হয় শান্ত মণ্ডল। এরপর মেসোস্ফিয়ারের বিশেষত্ব। মেসোস্ফিয়ারের বিশেষত্ব বলতে এই যে স্তরটা, এই স্তরের বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে উষ্ণতা এই স্তরেই দেখা যায়। অর্থাৎ এখান থেকে যে বৈশিষ্ট্যটা পড়বে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কোন স্তরে দেখা যায়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা। ওকে, তারপর থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের কি বিশেষত্ব? থার্মোস্ফিয়ারের বিশেষত্ব হচ্ছে এই স্তরে উষ্ণতা বৃদ্ধির হার খুব বেশি। ঠিক আছে, এবং এই স্তরের উষ্ণতাও খুব বেশি, তাই সবচেয়ে সর্বনিম্ন উষ্ণতাযুক্ত স্তর মেসোস্ফিয়ার এবং সবচেয়ে সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্তর থার্মোস্ফিয়ার, সর্বোচ্চ উষ্ণতা। এরপর এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা হচ্ছে বহিঃস্তর, অর্থাৎ এই স্তরে গ্যাসের ঘনত্ব খুব কম হয়। গ্যাসের ঘনত্ব খুব কম হয়।
তাহলে এটা হচ্ছে সবচেয়ে বাইরের স্তর এক্সোস্ফিয়ার। বিশেষত্বগুলো আরেকবার মনে করিয়ে দিই। ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল, মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা দেখা যায় এবং থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সর্বোচ্চ উষ্ণতা দেখা যায় এবং এক্সোস্ফিয়ারে গ্যাসের ঘনত্ব কম হয় এবং এক্সোস্ফিয়ার সবচেয়ে বাইরের স্তর বায়ুমণ্ডলের মধ্যে। এরপর ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার কোনটি? দেখো, এই স্তরটির অন্য নাম ওজোন স্তর বা কেমোস্ফিয়ার। ঠিক আছে, ওজোন স্তর একটা আলাদা স্তর। ওজোন গ্যাস অর্থাৎ O3 গ্যাস মিলে যে স্তরটা গঠন করে সেটা ওজোন স্তর, এইটা মনে রাখলেই হবে। এবং ওজোন স্তরের যে ওজোন গ্যাস সেটা মনে রাখলেই হবে। অর্থাৎ ওজোন স্তর কি দিয়ে সৃষ্টি হয়েছে? O3 গ্যাস বা ওজোন গ্যাস দিয়ে সৃষ্টি হয়েছে। এরপর আয়নোস্ফিয়ার। এখান থেকে একটা মেন দরকার, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার থেকে একটা খুব প্রশ্ন দেখা যায়, মেরুজ্যোতি কোন অঞ্চলে দেখা যায়? অর্থাৎ আয়নোস্ফিয়ারে কিন্তু মেরুজ্যোতি সৃষ্টি হয়। মেরুজ্যোতি হলো আর একটা বিশেষত্ব কি, এই আয়নোস্ফিয়ারে বেতার সংযোগ, অর্থাৎ যেসব স্যাটেলাইট থেকে কিন্তু আমাদের বেতার যোগাযোগ করা হয় সেটা এই আয়নোস্ফিয়ারেই সেই স্যাটেলাইটগুলোকে স্থাপন করা হয়। তাহলে আরেকটা পয়েন্ট, বেতার সংযোগ হলো। এই দুটো খুব ইম্পর্টেন্ট, মেরুজ্যোতি এবং বেতার সংযোগ কোন স্তরের সাহায্যে আমরা হয়, অর্থাৎ মেরুজ্যোতি কোথায় সৃষ্টি হয়, কোন স্তরে, এবং বেতার সংযোগের জন্য যেসব স্যাটেলাইট ব্যবহৃত হয় সেগুলোকে কোন স্তরে স্থাপন করা হয়। তাহলে আয়নোস্ফিয়ার, এগুলো এমসিকিউ এর জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এরপর ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে সেরকম কিছু নেই, ম্যাগনেটোস্ফিয়ারটা এমনি তুমি রিডিং পড়ে রাখতে পারো। এরপর দেখো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি ওজোন স্তর। আমি একদম পুরো ডিটেলস আলোচনা করছি, যারা প্রথমবার এই বিষয়টা বুঝছো তারাও যাতে বুঝতে পারো এবং যারা রিভাইজ দিচ্ছ তারাও যেন আরেকবার ঝালাই করে নিতে পারো। এখান থেকে মেন যে বিষয়টা পড়বে, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, এর সৃষ্টি লিখে দিলাম পয়েন্টটা। তো এটা একটু ব্যাখ্যা করি কিভাবে সৃষ্টি হয়। দেখো, সূর্য থেকে কি আসে? সূর্য থেকে আলো আসে, সেই আলোর মধ্যে কি থাকে? অতি বেগুনি রশ্মি, যেটাকে আমরা ক্ষতিকর রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, অতি বেগুনি রশ্মি। তো এখানে লিখি পয়েন্টটা, যেগুলো খুব গুরুত্বপূর্ণ টার্ম। অতি বেগুনি রশ্মি হলো, অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসছে। সূর্য থেকে এসে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের সংকেত কি জানি আমরা? O2। এই অতিবেগুনি রশ্মি অক্সিজেনের সঙ্গে এই যে বিক্রিয়া করছে, অক্সিজেনকে ভেঙে দিচ্ছে। ভেঙে কি তৈরি করছে? দুটো অক্সিজেনের পরমাণু, অর্থাৎ এই O2 ছিল, এটাকে ভেঙে দুটো অক্সিজেন পরমাণু O+O এটা তৈরি করলো। ঠিক আছে, তাহলে এইবার আমরা পরিবেশের মধ্যে কি কি থাকছে দেখো। অক্সিজেন গ্যাস তো আগে থেকেই পরিবেশের মধ্যে ছিল। এইবার অতিবেগুনি রশ্মি এসে কি করলো? অক্সিজেনটাকে ভেঙে দুটো O পরমাণুতে ভেঙে দিল। এইবার এই অক্সিজেনের সঙ্গে এই যে অক্সিজেনের পরমাণু, অর্থাৎ এটা কি হলো? O2 ছিল আগে, আর এখান থেকে যে ওটা পাচ্ছে সেটা এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? ওজোন তৈরি করে দিচ্ছে, O3। ঠিক আছে, O3 তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা ওজোন গ্যাসের সংকেত কি জানি? O3। তাহলে এটাই হচ্ছে ওজোন গ্যাস। আমরা এখান থেকে ওজোন গ্যাস সৃষ্টি হয়ে যাচ্ছে। তার মানে অতিবেগুনি রশ্মিকেই দায়ী করা হচ্ছে কিন্তু। তারপরে এই যে O3 তৈরি হলো, সেই O3 কে ভেঙে ওজোন, এই অতিবেগুনি রশ্মি আবার O3 কেও ভাঙছে, ভেঙে কি তৈরি করছে? O2+O। তাহলে আবার O তৈরি হচ্ছে, অনেক পরিমাণে O পরমাণু সৃষ্টি হচ্ছে। এইবার এই O পরমাণুগুলো আবার O2-র সঙ্গে যুক্ত হয়ে এইভাবে কিন্তু ওজোন স্তরের পরিমাণ, ওজোন গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এরপর ওজোন স্তর যেটা আছে সেই O3-র পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে পরিবেশের তাপমাত্রা যে আসছে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিগুলোকে কিন্তু আর শোষণ করতে পারছে না। অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এই ওজোন স্তর। ঠিক আছে, আর অতিবেগুনি রশ্মিগুলো কি করছে? O2+O এগুলোকে ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার ফলে কি হচ্ছে? এই যে O3+UV আবার যুক্ত হয়ে এই যে O2+O এটা ভেঙে যাচ্ছে আবার। ফলে কি হচ্ছে? অতিবেগুনি রশ্মিকে আর শোষণ করতে পারছে না, ফলে সেগুলো ডাইরেক্ট আমাদের পৃথিবীতে
চলে আসছে, ফলে আমাদের ক্ষতি হচ্ছে। এই হচ্ছে ওজোন স্তর সৃষ্টি এবং ওজোন স্তরের কিভাবে ওজোন স্তর সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে ওজোন স্তরের ধ্বংস। এই হলো ওজোন স্তরের সৃষ্টি কিভাবে বুঝলাম। এরপর ওজোন স্তরের ধ্বংস। কোনো জিনিস বুঝতে না পারলে ভিডিওটাকে আবার একটু ব্যাকে নিয়ে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, এরপরে ওজোন স্তরের ধ্বংস, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, বর্তমানে পৃথিবীতে আমরা কি ব্যবহার করি? এসি ব্যবহার করছি, তারপরে প্রচুর পরিমাণে ফ্রিজ অর্থাৎ রেফ্রিজারেটর ব্যবহার করছি, প্রচুর পরিমাণে যানবাহন ব্যবহার করছি। তার থেকে কি উৎপন্ন হচ্ছে? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, এছাড়া CO2 এইসব, তারপর নাইট্রাস অক্সাইড, এইসবগুলো তৈরি হচ্ছে। তো এইগুলো কি করে? এগুলো যখন ওজোন স্তরের সঙ্গে যায়, অর্থাৎ তার আগে আরেকটা ঘটনা ঘটে, CFCl3 এর একটা যৌগ। ঠিক আছে, এটার সঙ্গে যখন ইউভি রশ্মি অর্থাৎ ওই যে আগে বললাম অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি যুক্ত হয়, তখন একটা সক্রিয় ক্লোরিন পরমাণু যুক্ত হয়। ঠিক আছে, এবং কি তৈরি হয়? CFCl2, দুটোই সক্রিয় হয়, তার মানে খুব কার্যকারী। তো এইবার এই সক্রিয় ক্লোরিন পরমাণুর সঙ্গে যখন ওজোন গ্যাস বিক্রিয়া করে, তখন কি হয়? তখন ClO এই যৌগটা উৎপন্ন হয়, ClO। এইবার এই ClO আবার O3 সঙ্গে বিক্রিয়া করছে, কারণ O3 গ্যাস তো ওজোন স্তরে রয়েছে, সেই জন্য ClO আবার O3 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে আবার একটা ক্লোরিন, সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে। পাশেই ডট মানে সক্রিয় ক্লোরিন উৎপন্ন করলো। তারপরে এটা ভেঙে দিয়ে দুটো অক্সিজেন উৎপন্ন করলো। এইভাবে দেখো প্রত্যেকটা স্তরে কিন্তু O3 ভেঙে যাচ্ছে, কোথাও আমরা কিন্তু O3 পাচ্ছি না পরে। তো এইভাবে O3 গুলোকে ভেঙে দিচ্ছে, সেই জন্যে আস্তে আস্তে O3 পরিমাণ কমছে। O3 কাজ কি? O3 কাজ আগেই আমরা বলেছি যে ইউভির যে রশ্মি সেটাকে শোষণ করে নেয়, কারণ ইউভি রশ্মি তো পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দেবে, পৃথিবীর ক্ষতি সাধন করবে, মানব জাতি বা সমগ্র পরিবেশের ক্ষতি সাধন করবে, সেই জন্য ইউভি রশ্মিটাকে শোষণ করা খুব প্রয়োজন। তাহলে O3 কে ভেঙে দিল, O3 কে ভেঙে দেওয়ার ফলে আমাদের ক্ষতি হচ্ছে। এটা হলো CFC এর জন্য বা CFCl যেটাই বলতে পারো এর জন্য। আর একটা আমি কি বলেছিলাম? N2O। ঠিক আছে, N2O এর জন্য কিভাবে হয়? N2O, ঠিক আছে, CO2 জন্য হয় না। ঠিক আছে, এটা তৈরি হয়, আমি সেটা বলছিলাম। N2O জন্য কিভাবে হয়? তো N2O জন্য দেখো, এই N2O গ্যাস যখন স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়, তখন এই আলোর প্রভাবে N2Oটা বিভাজিত হয়ে NO সৃষ্টি করে। ঠিক আছে, NO সৃষ্টি করলো। এবার এই NO যখন O3 গ্যাস অর্থাৎ ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করছে, তখন কি হচ্ছে? NO2 উৎপন্ন হলো, আর কি উৎপন্ন হলো? O2। দেখো এখানেও কিন্তু ওজোন গ্যাসটা ভেঙে যাচ্ছে। এইভাবে ভেঙে যেতে যেতে কিন্তু ওজোন স্তরের পরিমাণ কমে যাচ্ছে। তো ওজোন স্তর যে ধ্বংস হওয়াটা পড়লাম, এই দুটো একটু বইতে কিভাবে লেখা আছে সেইভাবে পড়বে। আর বুঝতে অসুবিধা হলে ভিডিওটা অবশ্যই বারে বারে দেখে নেবে, যেখানটাতে অসুবিধা হচ্ছে সেখানটাতে দেখে নেবে। তো এই যে ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে, ওজোন স্তরের ধ্বংসের কি প্রভাব রয়েছে দেখো। পৃথিবীকে ঘিরে থাকা ওজোন স্তর আগেই বললাম অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। এই অনেক ওজোন গ্যাস মিলে এই যে ওজোন স্তরটা সৃষ্টি হয়, সেটা সূর্য থেকে আসা, এটা ধরো সূর্য, এই সূর্য থেকে আসা ইউভি রে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, এটাকে পৃথিবী পর্যন্ত আসতে দেয় না, তার আগে কিন্তু এটাকে বাধা দিয়ে দেয়। এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, এরপরে পৃথিবীতে আসতে দেয় না। এইবার যখন এই O3 গুলো আর থাকবে না, এগুলো সব O2 ও এইভাবে ভেঙে যাবে, NO2 এইভাবে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ উপরে। তো এইভাবে ভেঙে গেলে তাহলে O3 গ্যাস আর ইউভি রশ্মিকে শোষণ করতে পারছে না, তাই সেই ইউভি রে পৃথিবীতে এসে পৌঁছাবে। আসার ফলে পৃথিবীর যে উষ্ণতা সেটা বাড়বে, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বাড়বে। এই হচ্ছে ক্ষতিকারক প্রভাব। আরেকটা কি ক্ষতিকারক প্রভাব দেখা দেবে? মানব জাতি বা অন্যান্য প্রাণীদের চামড়ায় ক্যান্সার সৃষ্টি হবে, কারণ ইউভি রশ্মি আমরা জানি ক্যান্সার সৃষ্টি করে, চামড়ার ক্যান্সার। তারপরে চোখে ছানি পড়বে, সানবার্ন ইত্যাদি রোগ হবে।
ঠিক আছে। এরপর উদ্ভিদেরও ক্ষতি হবে, শুধুমাত্র যে মানুষের বা মানব জাতির বা প্রাণীদের ক্ষতি হবে তা নয়, উদ্ভিদেরও ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষতিগুলো একটু দেখে রাখবে। এরপর গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন, এইটা আমরা আজকে শেষ কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে ভিডিওতে আমরা পার্ট 2 যখন নিয়ে আসবো তখন শক্তির যথাযথ যে ব্যবহার সেই অংশটা আমরা শুরু করব। তো গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন, এটা আমাদের কিছু না কিছু জানা থাকতেই পারে অনেকে। তো গ্রিন হাউস যে এফেক্ট সেটা কি, আগে গ্রিন হাউসটা কি সেটা একটু বুঝে নাও। গ্রিন হাউস হচ্ছে এমন একটা ঘর, দেখো যে শীতল যেসব জায়গা আছে, ধরে নিতে পারো যেসব জায়গায় বরফ, সারা বছর বরফ থাকে, সারা বছর ঠান্ডা থাকে, বা সূর্যের কিরণ সেখানে মাটি থাকে না, তো সেখানে কি করা হয়, একটা কাঁচের একটা ঘর তৈরি করা হয়। কাঁচের ঘর, সম্পূর্ণ কাঁচ নির্মিত। ঠিক আছে, এই কাঁচের ঘরে কি হয়, সূর্যের আলোগুলো প্রবেশ করে, যেসব আলো সূর্য থেকে আসে সেসবগুলো এই কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করে। আর এই কাঁচের ঘরে কি থাকে, কাঁচের ঘরে সবজি, ফুল, ফল ইত্যাদি চাষ করা থাকে। এইবার এই কাঁচের ঘরের মধ্যে যখন এই রশ্মিগুলো ঢোকে, এই কাঁচটা এমনভাবে তৈরি যে কাঁচের ঘরের মধ্যে রশ্মিগুলো ঢুকতে পারবে, কিন্তু সেটা আর প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে বেরোতে পারবে না। অর্থাৎ এর মধ্যে তাপটা এবং আমাদের দরকার আলো, তাহলে তাপ এবং আলো সবটাই পেয়ে যাচ্ছে উদ্ভিদগুলো, তাহলে সেইগুলো সেখানে বেঁচে থাকতে পারে। হলো, এই হলো গ্রিন হাউস। এরপর গ্রিন হাউস এফেক্ট কি, ঠিক সেম ভাবে পৃথিবীর যে আছে, পৃথিবীর চারিদিকে এটা যেরকম কাঁচ নির্মিত ছিল ঘরটা, তো পৃথিবীর চারিদিকে CO2, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাস দ্বারা শোষিত হয় তাপমাত্রা। তো এইসব জায়গায় এই স্তর দ্বারা একটা গ্রিন হাউসের মতো যে এফেক্ট সৃষ্টি হয় সেটাকে গ্রিন হাউস এফেক্ট বলে। তো আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। দেখো, বায়ুমণ্ডলে কি কি গ্যাস থাকে, CO2 থাকতে পারে, তারপরে তোমাদের নাইট্রাস অক্সাইড, N2O, মিথেন ইত্যাদি গ্যাস থাকে। ঠিক আছে, এইগুলো মানুষ উৎপন্ন করে বা অন্যান্য উপায়ে সৃষ্টি হয়। তাছাড়াও থাকে CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এইগুলো পৃথিবীর সূর্য থেকে, অর্থাৎ এই ধরো সূর্য থেকে রশ্মি আসছে, সেই রশ্মিগুলো পৃথিবীর মধ্যে প্রবেশ করছে। এবার পৃথিবী থেকে কিছু রশ্মি ফিরে যায়। এইবার এই যে ফিরে যাচ্ছে, নইলে পৃথিবীর উষ্ণতা প্রচুর হয়ে যেত ফিরে না গেলে। তো এইবার যে বাতাসে যে গ্যাসগুলো আছে, CO2, N2O, CH4, CFC, এইসব গ্যাসগুলো কি করে, পৃথিবীর এই জায়গায় যে স্তর বায়ুমণ্ডলে থাকে, তো এই যে রশ্মিগুলো, অর্থাৎ যেসব রশ্মিগুলো পৃথিবীতে আসে সেগুলো আবার ফিরে যায়, সেটা বললাম। তো যখন ফিরে যায় তখন এই CO2, N2O, CH4, CFC দ্বারা শোষিত হয়। অর্থাৎ ফিরে যাওয়ার সময় এই রশ্মিগুলো কোন কোন গ্যাসগুলো দ্বারা শোষিত হয়, এইগুলো দ্বারা, CO2, N2O, CH4, CFC, এইগুলো দ্বারা শোষিত হয়ে পৃথিবীর মধ্যেই থেকে যায়। শোষিত হলে কি হবে, সেই গ্যাসগুলোর তাপমাত্রা বাড়বে, অর্থাৎ পৃথিবীর যে তাপমাত্রা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমগ্র পৃথিবীর বেড়ে যায়, পৃথিবীর উষ্ণতাটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয়। পৃথিবীর উষ্ণতা বাড়া, সেটাকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো বিশ্ব উষ্ণায়নের কারণটা কি, গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস গ্যাসগুলোর নাম কি মনে রাখবে, CO2, N2O, CH4, CFC, এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম। আর এটা মনে রাখবে, O2 এবং নাইট্রোজেন, অর্থাৎ অক্সিজেন এবং নাইট্রোজেন, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এই গ্রিন হাউস এফেক্টের জন্য, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কি হয়, বিশ্বের উষ্ণতা, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বাড়লে কি হবে, যে বরফগুলো আছে পৃথিবীর মেরু অঞ্চলে, সেই বরফগুলো গলতে শুরু করবে। ফলে পৃথিবীর যে সমুদ্রভাগ আছে, বরফ গলে গেলে জল হবে এবং সমুদ্রগুলো জলের পরিমাণ বেড়ে যাবে। তারপরে মেরু অঞ্চলের বরফ গললে জলতল বাড়বে, বন্যা, খরা ইত্যাদি সৃষ্টি হবে। তারপর এর জন্য কি কি করতে হবে যাতে এটা না হয়, বিশ্ব উষ্ণায়নটা না হয়, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নটা কিভাবে নিয়ন্ত্রণ করানো যাবে, যেমন জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি ব্যবহার কমাতে হবে।
যাতে CO2 কম উৎপন্ন হয় সেটা দেখতে হবে। তারপরে জীবাশ্ম জ্বালানি CH4 অর্থাৎ মিথেন যাতে উৎপন্ন হয় সেটা দেখতে হবে। তারপর রেফ্রিজারেটর, AC এইসব ব্যবহার কমাতে হবে যাতে CFC গ্যাসটা কম উৎপন্ন হয়। যানবাহন কম চালাতে হবে। ঠিক আছে, এইগুলো করলে বিশ্বের যে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা সেটা কমে আসবে, অর্থাৎ বিশ্বের উষ্ণতা আর বৃদ্ধি পাবে না। এইগুলো যদি করা যায় তাহলে এই হলো বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব পর্যন্তই আজকে শেষ। এরপরে শক্তির যথাযথ ব্যবহারটা শুরু করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও ভিডিওটা দেখতে বলবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, আর সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের সবাইকে।